আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মৌলিক রাশিগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন সময়ে এই মৌলিক এককগুলো সংজ্ঞায়িত করা হলো। আমরা জানব আজকে সেই 7টি মৌলিক রাশি এবং তার ডেফিনেশন বা সংজ্ঞা, বা কিভাবে আমরা এই 7টা মৌলিক রাশির এককের মনে রাখতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখা যাক আসলে মৌলিক রাশি আমরা জানি বিজ্ঞানীরা মাপঝোঁকের জন্য 7টা মৌলিক রাশি ব্যবহার করেছেন। 7টা মৌলিক রাশির মধ্যে রয়েছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা ও তড়িৎ প্রবাহ। তো প্রথমে আমরা দৈর্ঘ্যের একক হলো মিটার। এই মিটার সম্বন্ধে জানতে চাই। মিটার শূন্যস্থানে আলো 1 সেকেন্ডের, আচ্ছা এটা আমরা একটু এভাবে মনে রাখবো ফোন নাম্বারের মতন করে। শূন্য স্থানে আলো 1/299, একদম মোবাইল নাম্বারের মতো মনে রাখার চেষ্টা করবো। 792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাকে 1 মিটার বলে। এখন এই যে সংজ্ঞাটা, এটা একটু কমপ্লেক্স, আমাদের মনে রাখার কষ্টকর, কিন্তু তুমি যদি টু দি পয়েন্টে লিখতে চাও তাহলে এটাই লিখতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা বুঝি, স্বাভাবিক উচ্চতার একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে, ভবিষ্যতে দাঁড়িয়ে থাকে, তাহলে তার মাটি থেকে এই বুক পর্যন্ত যতটুকু উচ্চতা হবে আমরা সেটাকে 1 মিটার হিসাবে ধরে নিতে পারি। এবারে সেকেন্ড কি? সময়ের একক সেকেন্ড। এটাকে সিজিয়াম যার পারমাণবিক সংখ্যা 133, পরমাণুর ফোন নম্বরের মতো মনে রাখবো 9192631770। এতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, তাকে 1 সেকেন্ড বলে। এবারে আসলে 1 সেকেন্ড এই সমপরিমাণ সময়টা কতটুকু হতে পারে? যেমন আমরা যদি বলি 1001 বলতে আমাদের যতটুকু সময় লাগে সেটা এক্স্যাক্টলি 1 সেকেন্ডের সমান। তো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। সিজিএম 133 পরমাণুর, যেমন এটাকে আমরা এরকম করে লিখতে পারি, সিজিএম যার পারমাণবিক সংখ্যা হলো 133, পারমাণবিক সংখ্যা হলো 100। সিজিয়াম একটা পরমাণু। সিজিয়াম পরমাণুর ভর সংখ্যা হলো 133। এই মৌলটার
অর্থাৎ প্রতি সেকেন্ডে এতগুলো পূর্ণ স্পন্দন আমরা আসলে এইরকম যদি এখান থেকে এখানে আসবে সেকেন্ডে এতবার, একেবারেই শুনলে কেমন জানি মনে হয়। যাক, এটা আমরা সংক্ষেপে এরকমও মনে রাখতে পারি, প্র্যাকটিক্যাল যদি 1000 এক বলতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা 1 সেকেন্ড হিসেবে ধরে নিতে পারি। আর যদি তোমরা টু দি পয়েন্টে লিখতে চাও বইয়ের ভাষায়, তাহলে এটাই লিখতে হবে। এবারে আসো, এবারে আমরা মিটার সেকেন্ড কিলোগ্রামের সংজ্ঞাটা যদি দিতে চাই, কিলোগ্রাম 1 কিলোগ্রাম সমান কত হবে? প্লাঙ্ক ধ্রুবককে যদি 6.021407015 into 10 to the power 34 মিটার স্কয়ার পার সেকেন্ড দ্বারা ভাগ করলে যে ভর পাওয়া যায়, ভাগ করলে যে ভর পাওয়া যায় তাকে 1 কিলোগ্রাম বলা হয়। 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম বলে। এখন প্র্যাকটিক্যালি 1 কিলোগ্রাম এর সমপরিমাণ পদার্থ কতটুকু হতে পারে? অর্থাৎ আমরা বাজারে যে পেপসি ফান্টা এটা কিনতে পাই, এটার 1 লিটারের বোতলে যতটুকু পরিমাণে পানি ধরে সেটাকে 1 কিলোগ্রামের সমান পরিমাণে ধরা হয়েছে, অথবা একটা 4 গ্লাসে যতটুকু পরিমাণে পানি ধরে সেটাকেও আমরা প্র্যাকটিক্যালি কাছাকাছি 1 কিলোগ্রাম ধরতে পারি। এবারে এমনও আছে যে এই কিলোগ্রামটাকে এমনভাবেও বিজ্ঞানীরা একবার সংজ্ঞায়িত করেছেন, ফ্রান্সের সাব্রোতে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল মেজার অ্যান্ড ওয়েটস এ রক্ষিত একটা প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি, যেটার 3.9 সেন্টিমিটার ব্যাস এবং হাইটও 3.9 সেন্টিমিটার। এইটার সমপরিমাণ ভরকে 1 কিলোগ্রাম গণ্য করা হয়েছিল। এবার আমরা দেখি যে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা, অর্থাৎ তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে 1/1.60217634 into 10 to the power 19 ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে তাকে 1 এম্পিয়ার বলা হয়। 1 এম্পিয়ার বলা হয়।
এখন এই সংজ্ঞাটা আমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। আমরা প্র্যাকটিক্যালি যদি নেই, যেমন এটা 1 এম্পিয়ার কতটুকু পরিমাণে বিদ্যুৎ হতে পারে। যদি আমরা 3টা মোবাইল যদি চার্জ করি, তাহলে পরিপূর্ণ চার্জ হতে যতটুকু পরিমাণে বিদ্যুৎ খরচ হবে তার সমপরিমাণ চার্জকে আমরা 1 এম্পিয়ার ধরে নিতে পারি। এবারে পদার্থের পরিমাণের একক হলো মোল। দেখব আমরা মোলের সংজ্ঞাটা কিভাবে দেয়া যায়। মোল প্লাঙ্ক ধ্রুবক একটা নির্দিষ্ট সংখ্যা। প্লাঙ্ক ধ্রুবক রে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ ইতালিয়ান বিজ্ঞানী অ্যাভোগাড্রো অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা ধরেছেন। এটার সমপরিমাণে যত সংখ্যক ইলেকট্রন থাকে, বা ইতালিয়ান বিজ্ঞানী অ্যাভোগাড্রোর ধ্রুবতে যত সংখ্যক কণা থাকে বা মোল থাকে বা আয়ন থাকে তাকে 1 মোল বলে। যে পরিমাণ বস্তুতে যে পরিমাণ বস্তুতে 6.602 into 10⁻23 সংখ্যক কণা থাকে বা আয়ন থাকে, বলা যাবে যে পরিমাণ বস্তুতে এত সংখ্যক কণা থাকে তাকে 1 মোল বলে। এটাকে আমরা এরকম মনে করতে পারি, কোন যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাই সেটাকেও মোল, এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। অর্থাৎ এইখানে আমাদের কাছে জাস্ট বিজ্ঞানীরা যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো এইভাবেই মনে রাখার চেষ্টা করবো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এটার প্রত্যেকটা রেফারেন্সের বা প্রত্যেকটার একটা কাছাকাছি মান হিসেবে ধরা হয়েছে, সেটাও আমরা মনে রেখে আগালে এগুলো আসলে আমাদের দীর্ঘস্থায়ী হবে। জানি এই সংখ্যাগুলো একটু কঠিন তোমাদের মনে রাখার জন্য। এবারে আমরা যদি এম্পিয়ারের সংজ্ঞা জানলাম, মোল এটা জানলাম, তারপরে যদি আমরা দীপন তীব্রতা এই সংখ্যাটা জানার চেষ্টা করি, এবারে আমরা দেখব কেলভিন। আগের বইয়ে এইভাবে দেয়া হয়েছে যে পানির তৌধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন ধরা হয়। অর্থাৎ যে তাপমাত্রায় বরফ, পানি, জলীয় বাষ্প একই জায়গায় অবস্থান করে, এরকম একটা তাপমাত্রা। যেমন এমন তাপমাত্রা কোথায় পাওয়া যাবে? ফ্রিজে আসলে পাওয়া যায়। তাছাড়া যদি আমরা প্র্যাকটিক্যালি এটা চিন্তা করি, তাহলে এটা আমাদের যদি কারো শরীরে হাত দিলে একটু জ্বর ফিল করা যায়, যে তাহলে এটা সমপরিমাণ 1 কেলভিন ধরা যায়। বাট কিভাবে সংজ্ঞায়িত করছে সেটা আমরা দেখি। যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে তাপশক্তির যে পরিমাণ
যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপশক্তির 1.380, একদম মোবাইল নাম্বারের মতো মনে রাখলে আমার কাছে মনে হয় ইজি হয়। 1.380,649 ইন্টু 10⁻23 জুল পরিবর্তনে, যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে তাপশক্তির এত জুল পরিবর্তন হয় তাকে 1 কেলভিন বলে। এটা 1 কেলভিন বলে। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর প্র্যাকটিক্যালি কাউকে বোঝানোর জন্য আমরা ওইভাবেও মনে রাখতে পারি যে কারো, এটা আমি একবার বললাম যে তোমাদের শরীরে কারো যদি শরীরে জ্বর ফিল করো, তার গায়ে হাত দিলে যদি একটু আমরা তাপ ফিল করি, তাহলে সেই পরিমাণ তাপমাত্রাটাকে আমরা 1 কেলভিনের সম পরিমাণ তাপমাত্রা ধরে নিতে পারি। এবারে আমরা দেখব তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতার সংখ্যাটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ যেমন আমরা যদি লাইট দিই, লাইটের উপরে সাধারণত অনেকটা ঢাকনাও দেই অনেক সময়, অথবা আমরা যে ঝালমুড়ি নেই, ঝালমুড়ির যে একটা শঙ্কু আকৃতির কাগজ থাকে, সেই কাগজের মধ্যে সেটা যদি লাইটের উপর দিয়ে বসাই দিই, ঠিক ওইখানে যতটুকু পরিমাণে আলো ধরে, ওই সমপরিমাণ আলোকে আমরা, বা ওই সমপরিমাণ আলো প্রতি সেকেন্ডে বিকীর্ণ করা বা ছড়িয়ে দেওয়ার সমপরিমাণ আলোকে আমরা বলতে পারি 1 ক্যান্ডেলা। তো ক্যান্ডেলার সংখ্যাটা যদি আমরা দিতে চাই, দীপন তীব্রতা মানে ক্যান্ডেলা প্রতি সেকেন্ডে, এটা তোমাদের মনে রাখার জন্য একটু কষ্টকর হবে, প্রতি সেকেন্ডে 540 ইন্টু 10⁻12 বার কম্পনরত, অর্থাৎ প্রতি সেকেন্ডে 540 ইন্টু 10⁻12 বার কম্পনরত আলোক উৎস যেখান থেকে আলো উৎপন্ন করে 1 স্টেরেডিয়ান, ঘন কোণের একক 1 স্টেরেডিয়ান ঘন কোণের 1 ওয়াটের ক্ষমতার একক হিসাবে নেওয়া হয়। 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগে যে পরিমাণ তীব্রতা পৌঁছায়, যে পরিমাণ বিকিরণ তীব্রতা বলতে পারি, বিকিরণ মানে ছড়িয়ে দেওয়া, বিকিরণ তীব্রতা পৌঁছায় তা বা তাকে 1 ক্যান্ডেলা বলে, অর্থাৎ এটা আমি যেটা বললাম, অবশ্যই আমরা যে ঝালমুড়ি নেই এরকম কৌটা থাকে বা এরকম কাগজের মোড়ানো
একটা জিনিস তৈরি করে, কাগজ। এটাকে যদি আমরা জাস্ট লাইটের মধ্যে রাখি তাহলে তো এটা এইরকম থাকবে। এরকম যদি থাকে, ভেতরে লাইট থাকবে, সেটা আলো দিলে এই অংশটা জুড়ে যতটুকু পরিমাণে প্রতি সেকেন্ডে যতটুকু পরিমাণে আলো বিকিরণ করবে, ওই সম পরিমাণ আলোকে আমরা এক ক্যান্ডেল হিসেবে ধরে নিতে পারি। এই সংজ্ঞাগুলো অর্থাৎ একটু কঠিন হলেও তোমরা যদি একটু সিস্টেমেটিক্যালি মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমরা পদার্থবিজ্ঞানে ইনশাল্লাহ আরো অনেক ভালো করবে। এবারে আমরা যদি মৌলিক রাশিগুলোর এই এককগুলোকে একটা চার্টের মাধ্যমে জানতে চাই, তাহলে সব এই যে 7টা মৌলিক রাশি এবং মৌলিক রাশির একক তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে এগুলো সম্বন্ধে যদি প্র্যাকটিক্যাল মানে ধারণা তোমাদের থাকে, তাহলে পদার্থবিজ্ঞান পড়ে তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই এই পদার্থবিজ্ঞানে ভালো করতে পারবে। ধন্যবাদ সকলকে।